গ্রামের রাস্তার উপর একটি গাছের ডালে ঝুলে আছে একটি যুবকের লাশ। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সকালবেলা যারা ফজরের নামাজ আদায় করতে এসেছিল তারাই প্রথম সেই দৃশ্যটা দেখেছে। সেই দৃশ্যটা খুবই ভয়াবহ, খুবই বীভৎস। তার চোখ দুটো বিস্ফারিত হয়ে বেরিয়ে আছে, তার জিহ্বাটা অনেকখানি বেরিয়ে গিয়েছে এবং নিজের দাঁত দিয়ে ঠোঁটগুলোকে কেটে কুটে কি বিশ্রী যে করে ফেলেছে সেটা বাসায় বোঝানো অনেকটাই কষ্টকর। এরকম অবস্থায় দেখে প্রথম তো মানুষ ভয় পেয়েছিল। আলো ফোটার সাথে সাথে যখন খবরটা চারদিকে ছড়িয়ে পড়লো তখন গ্রাম শুদ্ধ মানুষ এসে এখানে জড়ো হলো এই দৃশ্য দেখার জন্য। কেউ কেউ তো খুব আগ্রহী হয়ে সেই লাশটিকে নামিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু কিছু বুদ্ধিমান শিক্ষিত মানুষ বলল যে না, এখানে কিছু আইনি জটিলতা আছে, সুতরাং পুলিশ আসার আগে এখানে আমরা কেউ হাত দিতে পারি না। তারপরেও কয়েকজনে একটু ইমোশনাল হয়ে বলার চেষ্টা করছিল, যদি সে বেঁচে থাকে তাহলে তো আমরা তাকে বাঁচাতে পারবো। তারপর একজনকে অনুমতি দেওয়া হলো যে তুমি একটু গাছের উপরের দিকে উঠে দেখো তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা। এটা করার জন্য একজন সাহসী মানুষের প্রয়োজন, কারণ প্রত্যেকটা মানুষ লাশে হাত দিতে পারেই না। আর বিশেষ করে লাশ যদি হয় সেটা আত্মহত্যার, তাহলে তো এটা নিয়ে গ্রামের মানুষের মনে চরম আতঙ্ক আর ভয় কাজ করে। পুলিশ এসে একটা যুবক ছেলে উঠে পড়লো গাছের নিচের ডালটাতে। উঠে সে বুঝতে পারলো যে না, এই ব্যক্তি অনেক আগেই মৃত্যুবরণ করেছে। সুতরাং তারা থানায় খবর দিয়ে সবাই অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ পর থানা থেকে পুলিশ আসলো। এসে প্রথমে লাশটিকে সেই গাছের ডাল থেকে নামালো, তারপর তার পুরো শরীরটাকে চেক করলো। একটা চিঠি বা একটা নোট পাওয়া গেল। সেই চিঠিতে লেখা আছে, আমার মৃত্যুর জন্য, আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী না। আমি বুঝে গিয়েছি পৃথিবীতে প্রেম, ভালোবাসা, আবেগ, ইমোশনের কোনো মূল্য নেই। পৃথিবীটা শুধুমাত্র স্বার্থের খেলা। এই স্বার্থপর ভুবনে আমি বেঁচে থাকতে চাই না। তাই আমি স্বয়ং সুস্থ মস্তিষ্কে ডিসিশন গ্রহণ করেছি যে আমি আত্মহত্যা করব। এরকম নোট পাবার পর পুলিশ মোটামুটি লাশকে নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো যে এই ছেলেটি এরকম কথা কেন লিখলো, যে পৃথিবীতে প্রেম নেই, ভালোবাসা নেই, আবেগ ইমোশনের কোনো মূল্য নেই, শুধুমাত্র স্বার্থের খেলা। যেহেতু এটা গ্রাম, একে অপরকে খুব ভালোভাবেই চিনবে। গ্রামের মানুষগুলো একে অপরের সাথে খুব সুসম্পর্ক বজায় রাখে সবসময়। সুতরাং আমি যদি এটা জিজ্ঞেস করি তাহলে আরও সুবিধা হবে পুরো স্টোরিটা জানার জন্য। লাশটাকে গাড়ি তুলে দিয়ে একজন পুলিশ রয়ে গেলেন এবং গ্রামের কিছু মানুষকে জিজ্ঞেস করতে থাকলেও যে এই ছেলেটির সাথে কি ঘটেছিল একটু তোমরা খুলে বলো, না হলে যে আমরা কনফিউশনে পড়ে যাব। আর আমরা যদি সত্য উদ্ঘাটন না করতে পারি তাহলে এটা নিয়ে পেরেশানি বুক করতে হবে, যেমন আমাদের ঠিক তেমনই তোমাদের। তখন একজন মধ্যবয়সী মানুষ রাজি হলো সেই কথা খুলে বলতে, কারণ পুলিশের সাথে সবাই কথা বলতে পারে না বা সবাই কথা বলতে চায় না, অনেকেই ভয় পায়। সেই ব্যক্তি যখন রাজি হলো তখন পুলিশের সামনে তাকে বসানো হলো। বলল, আপনি একদম শুরু থেকে যদি পারেন তার কিশোরকাল থেকে বা শিশুকাল থেকে আমাকে পুরো ঘটনাটা খুলে বলুন। সেই ব্যক্তি তখন বলতে শুরু করলো, এই ছেলেটির নাম হচ্ছে নাসির। নাসির হলো গরিব বাবা মায়ের সবচাইতে বড় সন্তান। সে ছিল তার বাবা মায়ের আশা, ভরসা, কল্পনা, স্বপ্ন সব কিছু। সামান্য পড়াশোনা করেছিল। তারপর যেহেতু গরিবের সন্তান ছিল, টাকা পয়সার খুব জোর ছিল না, তার পাশাপাশি নাসিরের পড়াশোনাতে খুব একটা আগ্রহ ছিল না। তার চোখ বড় স্বপ্ন ছিল সে ইনকাম করে পুরো পরিবারটাকে সচ্ছল করে তুলবে এবং সে অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা লোক হবে, অনেক বড় লোক হবে। এই চিন্তা যখন তার মাথায় ঘুরতেছিল তখন তাদের পরিবারে আলাপ আলোচনা করে তার বাবার একটা গরু ছিল, সেটা বিক্রি করে কিছু টাকা দিয়ে এবং কিছু টাকা লোন করে তারপরে একটা ব্যাটারি চালিত রিক্সা বা মিশু কিনে দেয়। নাসির সেটা চালিয়ে সংসারের অভাব অনটন দূর করার চেষ্টা করতেছিল। বেশ কিছুদিন চলে গিয়েছিল খুব সুখ শান্তিতেই। তাদের যেই টাকা লোন করেছিল সেটাও পরিশোধ হয়েছিল, কিছু টাকা জমা করে আবার একটা ছোট্ট গরুর বাছুর কিনেছিল। এভাবেই তারা চলতেছিল সুখে শান্তিতে।
মনে মনে তাদের আশা ছিল, স্বপ্ন ছিল, কল্পনা ছিল সামনের বছর নাসিরের ছোট বোনটাকে বিয়ে দিবে। তারপরে 2-1 বছর পর একটা ছোট ঘর তৈরি করবে এবং নাসিরকে বিয়ে দিয়ে ঘরে একটা ফুটফুটে সুন্দর বউ নিয়ে আসবে। এভাবে যখন তাদের দিনকাল চলতেছিল, তখন নাসিরের জীবনে হঠাৎ করেই আসে সালমা নামের একটা মেয়ে। সালমা পাশের গ্রামের একটা মোটামুটি বড়লোক ফ্যামিলির সন্তান। সে শহরের কলেজে পড়াশোনা করত। কলেজে আসা যাওয়ার জন্য তার একটা রিক্সা বা অটোর প্রয়োজন ছিল। একদিন নাসিরের অটো দিয়ে আসা যাওয়া করলো। তারপর আরও একদিন নাসিরকে বাজারে পেয়ে গিয়ে বলল যে আমাকে একটু কলেজে দিয়ে আসেন। 2-3 দিন যখন সে নাসিরের অটো দিয়ে চলে গেল, তখন সালমা বলল, ভাইয়া কিছু মনে করবেন না, আপনি যদি আপনার নাম্বারটা আমাকে দেন তাহলে আমি যখন কলেজে যাব তখন আপনাকে ফোন করব। আর আপনি একটু কষ্ট করে আমাদের বাড়ির দিকে যদি গাড়িটা নিয়ে চলে যান তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়। বুঝতেই তো পারেন, মেয়ে মানুষ একা একা আসতে এমনিতেই খারাপ লাগে, তারপর পায়ে হেঁটে আসতে হয়। নাসির বলে, এটা কোনো সমস্যা না, আমি যেহেতু গাড়ি চালাই রাস্তায়, সুতরাং যাত্রীরা আমার নাম্বার নেবে এবং আমি তাদেরকে একটু এগিয়ে নিয়ে আসব। এটাই তো আমার কাজ, এটাই তো আমার দায়িত্ব। এইভাবেই তাদের নাম্বার আদান প্রদান হয়। সালমা যখন নাম্বারটি নিয়ে বাড়িতে চলে যায়, যখন ফোনে এসে ওয়াইফাই সংযোগটা দেয়, তখন দেখে যে নাসিরের নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবস্থা রয়েছে। তখন সে মনে মনে ভাবে, একজন অটো চালক, সে আবার এই রকম সব কিছু ব্যবহার করে, এটা কেমন? তো একদিন সালমা কলেজে যাবে, তখন সালমার ফোনে নেই ব্যালেন্স। নাসিরকে হোয়াটসঅ্যাপে কল করে। তখন নাসির ফোনটা রিসিভ করে সালাম দিয়ে সুন্দরভাবে জিজ্ঞেস করে, কে আপনি? সালমা বলে যে আমি যে আপনার কাছ থেকে নাম্বারটা নিয়েছিলাম আমাকে কলেজে দিয়ে আসার জন্য, আমি কল করেছি, আমি সালমা, আপনি আমাকে এসে একটু বাড়ির সামনে থেকে নিয়ে যান। এভাবেই তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে থাকে। সালমা একদিন রিক্সাতে যখন বসেছিল তখন নাসিরকে জিজ্ঞেস করলো যে, ভাইয়া কিছু মনে করবেন না, যারা আসলে রিক্সা চালায়, অটোমিশো চালায়, তারা তো এরকম অনেক কিছু ব্যবহার করে না। আর আপনার কথাবার্তাতে, আচার আচরণেও আমি এক ধরনের ভদ্রতা দেখতে পাই। আসলে আপনার বিষয়টা কি? তখন নাসির কিছুটা মুচকি হেসে বলে, কোনো ঘটনা নেই, আমি সামান্য পড়াশোনা করেছি, আর বর্তমান যুগে সবাই স্মার্টফোন ইউজ করে। আমি যেহেতু কিছুটা পড়াশোনা জানি, সুতরাং আমার এইগুলো ইউজ করলে আরও বেশি সুবিধা হয়। টুকটাক তো পড়াশোনা জানি, সো কোনো সমস্যা হয় না। এভাবে যখন তাদের ভিতরে কথাবার্তা চলতে থাকে, একটা সময় সালমার মনে নাসির জায়গা করে নেয়। তাদের ভিতরে বন্ধুত্ব থেকে সৃষ্টি হয় প্রেম ভালোবাসার সম্পর্ক, একে অপরকে মন দেওয়া নেওয়া করে। তারপর প্রায় সময় সালমা নাসিরের সেই গাড়িতে চলে যায়। এখন তাদের মনের ভিতরে খেলা করে এক স্বর্গীয় সুখের অনুভূতি। তারা একে অপরের দিকে তাকিয়ে এক অনাবিল সুখের স্পর্শ খুঁজে পায়। তারা একজন আরেকজনের সাথে কথা বললে মনে হয় পৃথিবীর সবচাইতে সুখী মানুষ তারাই। তারা রাতের বেলা না অনেক সময় ধরে তারা ফোনে কথা বলে, অনলাইনে চ্যাট করে, দিনের বেলাও অনেক সময় কলেজের নাম করে, তারপর ঘোরাঘুরি করে। এরকমভাবে যখন চলতেছিল, তখন সালমার একটা বড় ভাই ছিল, তার কানে সেই বিষয়টা কোনো একটা ছেলে তুলে দেয় যে তোমার বোন কিন্তু একটা রিক্সাওয়ালার সাথে খুব বেশি মেলামেশা করতেছে। এটা জেনে এসে সালমার ভাই গালাগালি করে সালমাকে যে রিক্সাওয়ালার সাথে তুই কেন মিশবি, তুই তোর স্ট্যাটাস অনুযায়ী একটা ছেলে খুঁজে নে, আমাদের কোনো সমস্যা নেই, তুই বন্ধুত্ব অবশ্যই করতে পারিস, তুই চাইলে বিয়েও করতে পারিস, কিন্তু এরকম গরিব দুঃখী অসহায় রিক্সাওয়ালার সাথে তুই রাস্তাঘাটে চলাফেরা করবি, হাসাহাসি করবি, যেটা মানুষ এসে আমাকে বলবে, আমাকে এটা শুনতে হবে, আমি এটা কখনো কল্পনাও করিনি, সুতরাং সামনের সময় থেকে এরকমটা আর করবি না। যখন তার ভাই অনেকক্ষণ বুঝিয়ে শুনিয়ে রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে যায়, তখন সালমা নাসিরকে কল করে পুরো বিষয়টা বলে এবং বলে যে আজ থেকে হয়তো বা সামনাসামনি দেখা করা তোমার আমার পক্ষে কিছুটা হলেও কষ্টজনক, সুতরাং আমাদেরকে অনলাইনে চ্যাট করতে হবে, ফোনেই কথা বলতে হবে। তবে তুমি কখনোই এরকম ভেবো না যে আমি তোমায় ভুলে যাব, আমার এই জীবন চলে যাবে, আমার প্রাণ পাখি উড়ে যাবে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তবু আমি তোমাকে ছাড়তে পারবো না, আমি তোমাকে বলতে পারবো না। সালমা ইমোশনাল হয়ে এরকম অনেক কথা বলে। নাসির কিছুটা কষ্ট পেলেও মনে মনে সান্ত্বনা এটাই পায় যে সালমার ভালোবাসাটা অবশ্যই খাঁটি এবং অনেক মূল্যবান।
এই নিখাত ভালোবাসা পাওয়াটা অনেক পুরুষের জন্যই ভাগ্যের ব্যাপার। এভাবেই তাদের এখন ফোনের ভিতরেই আলাপ আলোচনা চলতেছে। দেখতে দেখতে হঠাৎ করেই তাদের গ্রামে একটা মেলা শুরু হলো। এটা প্রত্যেক বছরই হয়ে থাকে। এই মেলার দিন নাসির বায়না ধরে যে আজকে আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, একটু কথা বলতে চাই, অনেক দিন তোমাকে না দেখে আমার মনটা ছটফট করতেছে। সালমা বলে, কেন? গতকালকেও তো আমরা ভিডিও কলে কথা বলেছি, তুমি আমাকে দেখেছ। নাসির বলে যে না, ভিডিও কলে দেখা আর বাস্তবে দেখা সেটা অনেক ডিফারেন্স। তারপর সালমা একটা সময় নাসিরের চাপাচাপির কারণে রাজি হয় যে কাল বিকেলে তুমি মেলার পিছন দিকে চলে এসো, আমি একটা বাহানা ধরে মেলায় আসবো এবং তোমার সাথে সাক্ষাৎ করব। তারা দুজন যখন ঘর থেকে বেরিয়ে যায়, তারপর পাশাপাশি এসে দাঁড়ায়, একটু হাসি মুখ নিয়ে কথা বলতে শুরু করে। ঠিক তখনই কিছু লোক তাদেরকে দেখে ফেলে। সেখানে ছিল সালমার এক কাকা। সেই সালমার কাকা এসে সালমাকে ধমকিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় এবং নাসিরকে অনেক গালাগালি করে যে মেয়েদের সাথে নষ্টামি করার জায়গা পাস না, তোর মতো খারাপ ছেলে, তোর মতো ছোট লোক জাত আমাদের বাড়ির মেয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করিস, নেক্সট টাইম যদি এরকমটা হয় তাহলে তোকে পিটিয়ে মেরেই ফেলবো। আজকে প্রথম দিন, তাই তেমন কিছু করলাম না। তারা দুজন এইভাবেই আলাদা হয়ে চলে যায়। এই কথাটা সালমার বাবার কানে দেয় সালমার কাকা। সালমার কাকা একদিন নাসিরের বাবাকে বাজারে দেখতে পায়। দেখেই তখন বলে, এই যে ভাই, আপনাকে আমি মনে মনে খুঁজতেছিলাম। আপনার ছেলেটা আমার মেয়ের সাথে মিশামিশি করে, তাকে কেন বোঝাতে পারেন না বা কেন বোঝাচ্ছেন না? আমার আপনার ডিফারেন্সটা কোথায়? আপনার আর আমার সামাজিক যেই মর্যাদা, সেটা আকাশ পাতাল ডিফারেন্স আছে, ব্যবধান আছে। আপনারা আসলে কি মনে করেন যে সামান্য চুকরি মেয়ের ইমোশন নিয়ে খেলা করে বড় লোকের জামাই হয়ে তারপর অর্থ সম্পদ পেয়ে যাবেন? এরকমটা কখনোই ভাববেন না। আমার মেয়েকে কেটে কুটে আমি নদীতে ভাসিয়ে দেবো, তবে আপনাদের মতো গরিব করে বিয়ে দেব না। নাসিরের বাবা মুখ বুঝে কথাগুলো সহ্য করল। সে চাইলে জবাব দিতে পারতো, কিন্তু জবাব দিতে চায়নি। সে মনে মনে ভাবলো, যদি কুকুর আমার ভাইয়ে কামড় দেয়, আমিও কুকুরকে কামড় দিই, তাহলে আমিও কুকুর হয়ে গেলাম। সুতরাং আমি তার মতো কুকুর হতে পারবো না। এবার বাসায় গিয়ে নাসিরের বাবা নাসিরকে ডেকে অনেকগুলো কথা বলে, বাবা, আমরা গরিব তবে অসৎ না, আমরা লুবি না, আমাদের মনে পাপ নেই, আমাদের মনে উচ্চাকাঙ্ক্ষা নেই। সালমার বাবা আজকে আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে, শুধুমাত্র তোর সালমার সাথে মেলামেশা করার কারণে। সুতরাং ভবিষ্যতে আমার কানে যেন না আসে তুই তার সাথে মেলামেশা করছিস। নাসির ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সালমাকে ফোন করে বলে যে, তোমরা কি পেয়েছ? তোমার ভাই তোমাকে আমার বিরুদ্ধে অনেক কিছু কথা বলে, আমাকে ছোট করে অপমান করে কথা বলে। তোমার কাকা মেলাতে পেয়ে আমাকে গালাগালি করে, আর তোমার বাবা আমার বাবাকে বাজার শুদ্ধ মানুষের সামনে অপমান করে। তোমরা কি সারা জীবন আমাদেরকে এভাবে অপমান করেই যাবে? সালমা কিছুই বুঝতে পারে না, তবে এতটুকু বুঝতে পারলো যে সালমার বাবা বাজারে নাসিরের বাবার সাথে একটা কিছু করেছে। যখন নাসির ফোন কেটে দিল, তখন সালমা তার মায়ের কাছে গেল। গিয়ে কিছুটা বাক্লান্ত মন নিয়ে, অশ্রুসিক্ত নয়ন নিয়ে সে বলল, মা, নাসিরের বাবাকে আব্বু কি বলেছে? তখন সালমার মা বলে যে, আমি তো কিছু জানি না। তখন সালমা বলে, মা, এই ছেলেটির সাথে আমি মিশেছি, আমি তাকে চিনেছি, আমি তাকে জেনেছি, আমি তাকে বুঝেছি। সে খুব ভদ্র, সহজ সরল, পড়াশোনা জানা একটা ছেলে। এখন তারা গরিব, এটা তাদের হয়তো বা অপরাধ তোমাদের চোখে, কিন্তু সে আমার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের ভিতরে অন্য একজন মানুষ। তোমাদের তাকে ভালো না লাগতেই পারে, প্রয়োজনে আমি তাকে ভুলে যাব, কিন্তু তাকে তোমরা অপমান করবে, তার বাবাকে তোমরা অপমান করবে, সেটা কি খুব ভালো মানুষের কাজ? তাতে কি প্রমাণ হয় না যে আমরাই অভদ্র, আমরাই ইতর? মা বলে, ইদানিং বড় বড় কথা বলতে শিখেছিস, তোর আব্বু শুনলে দিবে মার। তবুও সালমা অনুনয় বিনয় করে বোঝায় যে, মা, বাবাকে ভাইয়াকে একটু বোঝানোর চেষ্টা করো, এখানে নাসিরের অপরাধটা কোথায়? এরকমভাবেই সংঘাত চলতেছিল। একটা সময় সালমার ফোনটাও সালমার বাবা বা ভাইয়া কেড়ে নেয়। তখন তাদের একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সালমা তার একজন বান্ধবীর মাধ্যমে নাসিরকে একদিন খবর পাঠায় যে আমার জন্য বিয়ের পাত্র দেখা হচ্ছে, সুতরাং আমাদের যা কিছু করা উচিত খুব দ্রুত করতে হবে। এদিকে নাসির তো তার পরিবারে এই বিয়ের কথা বলতেই পারবে না,
কারণ ইতিপূর্বে এই বিয়েকে কেন্দ্র করে নাসিরের বাবাকে সালমার বাবা অনেক অপমান করেছে, অপদস্থ করেছে, তাও আবার বাজারের ভিতর। সুতরাং নাসির একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। দুদিন পর সালমার বান্ধবী এসে আবার জানালো, আপনি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন তাহলে সালমা আত্মহত্যা করবে, এটা আপনাকে জানিয়ে দিতে বলেছে। এবং এক টুকরো কাপড় দিয়েছে, যেই কাপড়ে লেগে আছে তার হাতের রক্ত। সে এটা আপনাকে দিয়ে দিতে বলেছে যে আজকে হাত কেটেছে, কালকে সে গলা কাটবে যদি আপনি কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে পারেন। নাসিরের মনে এবার অনেক টেনশন হয়ে গেল, কি করবে ভেবে পাচ্ছে না। তারপর মনে মনে ডিসিশন গ্রহণ করলো যে ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে। চুপি চুপি সে তার মিশুটা একজনের কাছে বিক্রি করে দিল। প্রায় 1.5 লক্ষ টাকার সেই মিশু বিক্রি করে দিল 80,000 টাকায়। তারপর 50,000 টাকা তার বাবার নাম্বারে বিকাশ করলো এবং সেই বিকাশের দোকানদারকে বলল যে আপনি একটু কষ্ট করে এই নাম্বারে ফোন করে বলে দিবেন যে আপনার ছেলে 50,000 টাকা আপনার নাম্বারে বিকাশ করেছে। বাকি 30,000 টাকা দিয়ে সালমাকে নিয়ে নাসির চলে গেল শহরে। তারপর তারা দুজন বিয়ে করলো এবং একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকলো। তাদের দাম্পত্য জীবনে সুখের চিটাপোটাও ছিল না, কারণ নাসিরের ছিল একটু শারীরিক দুর্বলতা। এই দুর্বলতায় সালমার যে কাম, যে চাহিদা, সেটা পূরণ হতো না। এটা নিয়ে সালমা সবসময় নাসিরের সামনে মুখ বার করে রাখত। অনেক কিছু চেষ্টাও নাসির করেছে। প্রথমে ডাক্তারের শরণাপন্ন হয়েছে, পরে হোমিও চিকিৎসা নিয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। সে সালমার যেটা চাওয়া, সেই চাওয়া পূরণ করতে পারতেছে না। দেখে দেখে কয়েক মাস চলে গেল। প্রথম সালমা ভেবেছিল হয়তো বা চিকিৎসা করলে সব ঠিকঠাক হয়ে যাবে, সুতরাং সে একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতেছিল। কিন্তু মানুষের অপেক্ষার সময় মৃত্যুর যন্ত্রণার সময়ের চাইতেও বেশি কঠিন। তাই এই কয়েক মাসে সালমা এতটা বদমেজাজি হয়ে গিয়েছে, এতটা খিটখিটে মেজাজি হয়ে গেছে, কথায় কথায় নাসিরকে গালাগালি করে, কথায় কথায় নাসিরের সাথে উত্তপ্ত আচরণ করে, কথায় কথায় সে চিৎকার চেঁচামেচি করে সিনক্রেট সৃষ্টি করে। নাসির মনে মনে ভাবে, এটা কি আমার সেই সালমা যে আমাকে এক নজর দেখার পর পৃথিবীর সব পেয়ে গিয়েছে বলে মনে করত? এটা কি আমার সেই সালমা যে আমার হাতের একটা আঙুলের পরশে লজ্জাপতির পাতার মতো গুটিয়ে যেত? আজ আমার অক্ষমতার কারণে সে আমার সাথে এরকম মিসবিহেভ করছে। এটা কি তাহলে এই পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই? সবই মানুষের আকাঙ্ক্ষা, স্বার্থ, চাহিদা এবং কামবাসনার ভিতরে লুকিয়ে রয়েছে ধোঁকা হয়ে। এভাবেই চলতেছিল জীবন। অন্যদিকে সালমা মনে মনে ভাবতেছিল কিভাবে নাসিরকে ছেড়ে দেওয়া যায়। সে বাড়িতেও ফিরে যেতে পারবে না, যেহেতু পালিয়ে এসে বিয়ে করেছে, এখন কোন মুখ নিয়ে বাড়িতে যাবে? সুতরাং সে চিন্তা করতেছে কোথায় যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়, এই জীবন থেকে কীভাবে মুক্তি লাভ করা যায়। কারণ সে আমাকে অনবরত টর্চার করছে। আমি যতটুকু চাই, আমি যা চাই সেটা আমাকে দিতে পারছে না। যখন আমার যৌবনের ক্ষুধা আমার শরীরে জ্বালা ধরিয়ে দেয়, তখন সে ভীরুর মতো, কাপুরুষের মতো মুখ লুকিয়ে মাথা নিচু করে আমার সামনে বসে থাকে। এটা যে একটা নারীর জন্য কত বড় যন্ত্রণা, কত বড় কষ্ট, কত বড় বেদনা, সেটা আসলে বাসায় বোঝানোটা একজন পুরুষকে খুবই কষ্টকর। কিন্তু আমি সারা জীবন তো এরকমভাবে মেনে নিতে পারবো না। চেষ্টার তো কোনো ত্রুটি রাখিনি, কিন্তু যেহেতু কাজ হচ্ছে না, সুতরাং তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াই হয়তো বা আমার জন্য ভালো। এরকম কথা ভাবতে ভাবতে একদিন ফোনে একটা ছেলের সাথে সালমার পরিচয় হয়। সেখান থেকে অল্প কথায় তার সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। তারা দুজন চুপি চুপি দেখা করে এবং শারীরিক সম্পর্ক বা পরকীয়া করে তোলে। এক সময় সালমা একটা চিঠি লেখে যে, নাসির, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু আমার যেটা চাওয়া, আমার যেটা আকাঙ্ক্ষা, আমার যেটা চাহিদা, আমার যেটা প্রয়োজন, সেটা তুমি পূরণ করতে পারতেছিলে না। সুতরাং বাধ্য হয়ে আমি তোমাকে ছেড়ে গেলাম। আশা করছি ভবিষ্যতে কখনো কোনো দিন কোনো কারণে আমার পিছু নেবে না, কারণ তোমার কাছে নিয়ে আমার সেই সুখ, যেটা আমার জীবনের সবচাইতে বড় আনন্দ, সবচাইতে বড় প্রশান্তি, সবচাইতে বড় তৃপ্তি। সুতরাং তোমাকে তো আজ না হয় কাল আমাকে ছেড়ে যেতেই হতো। এটা হয়তো বা আমি আজকে না গেলে আর কয়েকদিন পরে চলে যেতাম। মন খারাপ করো না, সৃষ্টিকর্তা হয়তো বা তোমার জন্য কাউকে না কাউকে গড়ে রেখেছে, যার সাথে তুমি
সুন্দর সুখের মধুময় সংসার গড়ে তুলতে পারবে। এরকম একটি চিঠি লিখে তারপর সালমা সেই নাসিরের বাসা থেকে বেরিয়ে যায়। নাসির মনে মনে ভাবে, যে সালমার জন্য আমি বাবা মার সুখের স্বপ্ন আশা সব কিছু ধূলিসাৎ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম, সেই সালমাও আজ আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। কি মূল্য আছে জীবনের, কি মূল্য আছে এই পৃথিবীতে ভালোবাসার। আমি তো নিষ্পাপ মনের পবিত্র ভালোবাসা দিয়ে সালমাকে আমার বুকে ধরে রাখতে চেয়েছিলাম। যদি আমার শারীরিক দুর্বলতা থাকে, অক্ষমতা থাকে, সেখানে আমার অপরাধ কতটুকু বা কোথায়? এরকম চিন্তা করতে থাকে। সে মনে মনে ভাবে, আমার বাবা মার শেষ জীবনের একমাত্র অবলম্বন গরু বিক্রি করার টাকা দিয়ে একটা মিশু কিনে তো আমি সুখে শান্তিতেই ছিলাম। এতদিনে আমার বোনের বিয়ে দিয়ে দিতাম, কত আনন্দই না হতো। কিন্তু তাদের সেই সব আনন্দে আমি ছাই ঢেলে দিয়েছি। সব কিছু পুড়ে ফেলেছি, সব কিছু ধ্বংস করে ফেলেছি, সব কিছু নষ্ট করে ফেলেছি। আমার কি তাদের সামনে দাঁড়ানোর মতো মুখটা আর আছে? সুতরাং এই পৃথিবীতে আমার সবাই থাকার পরেও আমি যে চির নিঃসঙ্গ, চির একা, সে কষ্ট আমি কাকে বোঝাতে পারবো? এরকম চিন্তা ভাবনা যখন তার মনের ভিতর চলতে থাকে, তখন সে আত্মহত্যা করার ডিসিশন গ্রহণ করে। শহর থেকে গ্রামে আসে নিশিরাতে। এসে সে গাছের ডালে উঠে গলাতে একটা দড়ি দিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ এই কাহিনীটা পুরো যখন শুনল, তখন মনে মনে ভাবল, সত্যিই তো পৃথিবীটা কত অদ্ভুত। আমরা মানুষকে ভালোবাসি, একে অপরকে, নারী পুরুষকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, কিন্তু এখানে একটা লেনাদেনা আছে। যদি সেই সদাস, যদি সেই লেনাদেনা পারফেক্ট না হয়, তাহলে বিন্দু মাত্র মূল্য নেই আমাদের আবেগ, ইমোশন কিংবা আমাদের পবিত্র ভালোবাসা। এরকম কাহিনী হয়তোবা হরহামেশাই আমাদের সমাজে ঘটে থাকে, কিন্তু এই কাহিনীগুলো সব সময় সবার চোখের সামনে ফুটে ওঠে না। ফুটে উঠলেও অনেকেই লোকলজ্জার ভয়ে কিংবা কোনো একটা অজ্ঞাত কারণে মানুষের সামনে তুলে ধরে না। আজকে আমার এই গল্প কাহিনী কিন্তু সম্পূর্ণ আমার কাল্পনিক, সুতরাং কারো জীবনের সাথে যদি কাকতালীয়ভাবে মিলে যায় তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন। আর আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে বলবেন না। যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।